হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আমি বিপুল সরকার আজকে তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নগদান বই, অধ্যায় 8 নগদান বই। তো নগদান বইয়ে আমরা গত দুটি ভিডিও দিয়েছিলাম, যে গত দুটি ক্লাসে দুটি ভিডিও দিয়েছি। আজকে এর 3 নাম্বার ভিডিও আমরা করতে যাচ্ছি। তো আজকে আমরা চ্যাপ্টারের আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৃজনশীল। মানে গত দুইটা ভিডিওতে আমি প্রথম ভিডিওতে বেসিক আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে তোমার 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বইগুলো নিয়ে এবং নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান চাহিদা নিয়ে বেসিক আলোচনা করেছিলাম এবং আমরা অঙ্ক সমাধান করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে তাহলে সৃজনশীল। আজকে আমরা মেন বইয়ের কয়েকটি সৃজনশীল করব। তোমরা সবাই যদি খুব মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো এবং মেন বইয়ের উদাহরণ এবং সৃজনশীলগুলো যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা নগদান বই সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে পারবে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের মেন বইয়ের পাঠ্য বইয়ের সৃজনশীল। আজকে আমরা 2 নাম্বার প্রথমে আলোচনা করব। তো সৃজনশীল 2, তো সৃজনশীল 2 এ বলা হয়েছে চট্টগ্রামের বন্দর ট্রেডার্স 17 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। তো যাদের কাছে বইটা থাকবে না, আমি স্ক্রিনে প্রশ্নটা দিয়ে দিব, তোমরা স্ক্রিন থেকেও দেখে নিতে পারো, অথবা বই তোমাদের কাছে যদি থাকে বইটা অবশ্যই খুলে তারপর প্র্যাকটিস করবে। আশা করি খুব ভালো হবে। তো দেখো এখানে বলা হচ্ছে, আমরা আগে প্রশ্নটা করি যে নগদ 1,20,000 টাকা ও 2 লাখ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন। এরকম ভাবে কতগুলো লেনদেন দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো ক নম্বরে বলেছে যে বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। অফিস সরঞ্জাম, তাহলে এখানে যদি অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করতে বলে তাহলে আমাদের অফিস সরঞ্জামগুলো কি সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। অফিস সরঞ্জাম কাকে বলে? তো আমরা পূর্বের চ্যাপ্টারগুলো তো আমরা শিখেছিলাম, ধরো ডেবিট ক্রেডিট নির্ণয়, তখন আমরা শিখেছি অফিস সরঞ্জাম কি, অথবা জাবেদা নির্ণয় তো আমরা শিখেছি অফিস সরঞ্জাম কি। অফিস সরঞ্জাম হচ্ছে কারবারের জন্য কম্পিউটার, ফটোকপি মেশিন, এই ধরনের জিনিসপত্র সম্পত্তি যখন ক্রয় করে এগুলাকে বলা হয় অফিস সরঞ্জাম। যেমন আবার বলতেছি, কম্পিউটার ক্রয়, ল্যাপটপ ক্রয়, ফটোকপি মেশিন, স্ক্যানার মেশিন, এগুলাকে আমরা বলতে পারি অফিস সরঞ্জাম, কারণ অফিসে এই ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হয় অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জামের মূল্য দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 5 তারিখে ব্যবসার ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করা হয়েছে। এই যে ফটোকপি মেশিন, এই ফটোকপি মেশিনটা হচ্ছে কারবারের জন্য অফিস সরঞ্জাম। এরপরে আবার 15 তারিখে ব্যবহার করা হয়েছে যে ফটোকপি মেশিনের বহন খরচ এবং সংস্থাপন ব্যয় 3,000 টাকা। এই যে এখানেও একটি অফিস ফটোকপি মেশিনের পিছনে ব্যয়। তো অধ্যায় আমরা 4 শিখেছিলাম যে মূলধন জাতীয় ব্যয় বলতে বোঝায় যে সম্পদ ক্রয় এবং সম্পদ ক্রয় সংক্রান্ত ব্যয়। তাহলে এখানে ফটোকপি মেশিন ক্রয় করতে আমাদের ব্যয় হয়েছে 75,000 টাকা, এবং সেই ফটোকপি মেশিনটাই আবার কারবারে আনার জন্য এবং সেটা কারবারে বসানোর জন্য আমাদের ব্যয় হয়েছে আরো 3,000 টাকা। তাহলে এই যে বহন খরচ এবং সংস্থাপন ব্যয়, এই খরচটাকেও বলা হইব মূলধন জাতীয় ব্যয়। এটাও আমার অফিস সরঞ্জাম ক্রয়ের সাথে যোগ হবে। এতে করে আমাদের অফিস সরঞ্জামের মূল্য বা মূল্য বাবদ ব্যয় বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ এবং 15 তারিখের লেনদেন যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের অফিস সরঞ্জামের মূল্যটি বের হয়ে যায়। তো আমরা কিভাবে করব দেখো, সৃজনশীল আমরা সমাধান শুরু করি। তো আমরা সৃজনশীল 2 পাঠ্য বইয়ের সৃজনশীল 2 আমরা শুরু করব। তো এখানে বলেছে যে অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা লিখব অফিস সরঞ্জামের, এখানে লিখব অফিস সরঞ্জামের মূল্যের পরিমাণ নির্ণয়। অফিস সরঞ্জামের মূল্যের পরিমাণ নির্ণয়। গড় হচ্ছে এরকম যে তারিখ, বিবরণ, টাকা, দুইটা টাকা করব এরকম ভাবে। তো তারিখ, বিবরণ, এখানে টাকা, 2টা টাকা। তো আমাদের ছক হয়ে গেল যে অফিস সরঞ্জামের মূল্যের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, টাকা, গড় করে নিলাম। এরপরে আমরা এখানে তারিখ দেওয়া আছে 2017 সাল, 17 সালের জুনের 5 তারিখে বলা হয়েছে যে অফিস ফটোকপি মেশিন ক্রয়। তাহলে আমরা এখানে লিখব ফটোকপি
মেশিন ক্রয়, ফটোকপি মেশিন ক্রয় করছে ৭৫,০০০ টাকা দিয়ে, ৭৫,০০০ টাকা। এরপর আবার 15 তারিখে এই ফটোকপি মেশিনের পিছনে আবার ব্যয় হয়েছে যে বহন খরচ এবং সংস্থাপন ব্যয়। তাহলে এখানে আমরা বহন খরচ এবং সংস্থাপন ব্যয়টা যোগ করব। বহন খরচ ও সংস্থাপন ব্যয়, বহন খরচ ও সংস্থাপন ব্যয় আরো এক্সট্রা ৩,০০০ টাকা। তাহলে ৭৫ আর হলো ৩, তাহলে ৭৮,০০০ টাকা হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম বাবদ মোট ব্যয়। তাহলে অফিস সরঞ্জামের মোট মূল্য দাঁড়ালো কত? ৭৮,০০০ টাকা। আবার বলতেছি যে এখানে ফটোকপি মেশিন ক্রয় সেটা হলো অফিস সরঞ্জাম, আবার ফটোকপি মেশিনের পিছনে আমাদের বহন খরচ এবং সংস্থাপন খরচ হয়েছে। তাহলে এই দুটা খরচ যোগ করলে ৭৮,০০০ টাকা হলো। এটা হলো আমাদের অফিস সরঞ্জামের মূল্যের পরিমাণ নির্ণয়। আশা করি যে ক নাম্বারটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আর এইটা ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়, আর এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কে প্র্যাকটিস করবে। তো এরপর আমরা খ আলোচনা করব। খতে বলছে যে জুন 1 থেকে জুন 15 তারিখে লেনদেনের অবলম্বনে 2 ঘর নগদান বই প্রস্তুত করো। 2 ঘর নগদান বই। তো আমরা গত ক্লাস বা আগের ক্লাসেও আমরা শিখেছিলাম যে কিভাবে 2 ঘর নগদান বই বা 3 ঘর নগদান বই তৈরি করতে হয়। তো আমরা জানি যে 2 ঘর নগদান বই মোট ঘরের সংখ্যা হচ্ছে 12টি। আর 2 ঘর নগদান বই বলা হয় এই কারণেই যার ডেবিট পাশে মানে প্রাপ্তি পাশে 2টি টাকার ঘর এবং প্রদান পাশেও তার 2টি টাকার ঘর, একটি হচ্ছে নগদ আর একটি হচ্ছে ব্যাংক। তাহলে আমরা 2 ঘর নগদান বই এখন তৈরি করব, তোমরা সবাই খুব মনোযোগ দিবে। দেখো আমরা একটি 2 ঘর নগদান বইয়ের ছক তৈরি করেছি। খেয়াল করো, একটি 2 ঘর নগদান বই। 2 ঘর নগদান বইয়ের ছকটি হচ্ছে এরকম যে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। তো এইভাবে টোটালি 2 ঘর নগদান বইতে ঘর হয় মোট 12টি। তো 12টি ঘর নিয়ে 2 ঘর নগদান বই তৈরি করা হয়। আর ডেবিট পাশে 2টি টাকা ঘর, একটি নগদ একটি ব্যাংক, ক্রেডিট পাশে 2টি টাকা ঘর, একটি নগদ একটি ব্যাংক। তো 2 ঘর নগদান বই আমরা জানি 2 ঘর বা 3 ঘর বা 1 ঘর যেটাই বলি, যে নগদান বইয়ের মূল ব্যাপারটা হলো প্রাপ্তি। সকল প্রাপ্তিগুলো ডেবিট পাশে বসবে এবং সকল প্রদানগুলো ক্রেডিট পাশে বসবে। তো সৃজনশীল 2 থেকে আমরা এখন এখানে বলা হয়েছে যে 1 থেকে 15 তারিখ। তো 1 থেকে 15 তারিখের সকল লেনদেনগুলো নিয়ে আমরা একটি 2 ঘর নগদান বই তৈরি করব। তো শুরুতেই দেখো নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন। যদি এরকম বলা থাকে যে নগদ 1 লক্ষ টাকা 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন, এই যে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন তার মানে ওই দিনই ব্যবসাটা শুরু করা হয়েছে। তাহলে এই যে এই 2টা টাকাকে আমরা ব্যালেন্স বিডি হিসেবে না লিখে এই 2টা টাকাকে মূলধন হিসেবে আমরা প্রাপ্তি পাশে লিখব। কারণ এই 2টা টাকার যদি আমরা জাবেদা তৈরি করি তাহলে হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই 2টা টাকার আবার বলতেছি জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই জন্য এটাকে আমরা নগদান 2 ঘর নগদান বইয়ে প্রাপ্তি পাশে নগদে ঘরে লিখবো 1,20,000 টাকা, ব্যাংকের ঘরে লিখবো 2 লক্ষ টাকা, আর এখানে লিখবো মূলধন হিসাব। কারণ এখানে উদ্বৃত্ত বলেনি হাতে নগদ, বলেনি ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক তহবিল, এরকম কিছু বলেনি। এই জন্য আমরা প্রাপ্তি পাশে ব্যালেন্স বিডি না লিখে লিখবো নগদান হিসাব। আবার বলতেছি যদি এরকম বলা থাকে এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, সেটা ব্যালেন্স বিডি না লিখে আমরা মূলধন হিসাবে নগদান বইয়ের প্রাপ্তি পাশে লিখবো। তাহলে আমাদের এখানে তারিখ হচ্ছে 2017 জুন 1 তারিখ। তাহলে এখানে আমরা লিখবো মূলধন হিসাব। মূলধন হিসাব লিখে নগদের ঘরে 1,20,000 টাকা এবং ব্যাংকের ঘরে 2 লক্ষ টাকা হয়ে গেল আমাদের প্রথম 1 তারিখের লেনদেন বসানো। আবার বলতেছি প্রাপ্তি পাশে নগদে ঘরে 1,20,000 টাকা, ব্যাংকের ঘরে 2 লক্ষ টাকা লিখবো আমরা মূলধন হিসাব। আশা করি এই লেনদেনটি আমরা বুঝতে পেরেছি। এরপর 3 তারিখে বলেছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদ 20,000 টাকা ও চেক 30,000 টাকা প্রদান, নগদে প্রদান এবং চেকে প্রদান। তাহলে বাকি থাকে কত? 50,000 টাকা। টোটালি আবার বলতেছি 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা এবং চেকে 30,000 টাকা প্রদান। তো প্রদান করলাম, তাহলে প্রদান করলে কোন পাশে বসবে? প্রদান করলে যে প্রদান পাশে, কারণ লেনদেনের মধ্যে বলা হচ্ছে যে প্রদান। তো কথা হচ্ছে এখানে আমরা 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করেছি, নগদে প্রদান করেছি 20,000 টাকা, চেকে প্রদান করেছি 30,000 টাকা।
তাহলে বাকি যে 50,000 টাকা থাকে ওটা তো আমরা এখনো প্রদান করি নাই, তাহলে ওটা তো বাকি, ওটা বকেয়া। ওই টাকাটার লেনদেন কি এখানে আসবো? অবশ্যই আসবো না, কারণ নগদান বইয়ের মধ্যে সকল নগদ লেনদেন গুলো আসে, কোনো প্রকার বাকি বা অনগদ লেনদেন কখনোই নগদান বইয়ের মধ্যে আসবে না। তাহলে আমরা এই 3 তারিখের এই ব্যাপারটা আমরা কোন পাশে লিখবো? প্রদান পাশে। অবশ্যই প্রদান পাশে জুনের 3 তারিখ আমরা এখানে লিখবো ক্রয় হিসাব, কারণ এখানে পণ্য ক্রয় করা হয়েছে। ক্রয় হিসাব লিখে নগদের ঘরে লিখবো 20,000 টাকা এবং ব্যাংকের ঘরে লিখবো 30,000 টাকা, কারণ আমরা নগদ প্রদান করেছি 20,000 এবং চেকে প্রদান করেছি 30,000। তাহলে চেকের টাকাটা ব্যাংকের ঘরে আর নগদের প্রদান করেছি ওটা টাকাটা আমরা নগদের ঘরে। আমরা জানি যে প্রদান পাশে টাকা যদি আমাদের নগদে চলে যায় তাহলে প্রদান পাশে নগদে ঘরে, আর যদি আমাদের চেকের মাধ্যমে চলে যায় তাহলে প্রদান পাশে ব্যাংকের ঘরে টাকাগুলো বসবে। তাহলে অবশ্যই আমরা 3 তারিখে লেনদেনটি বুঝতে পেরেছি। এরপর 5 তারিখে বলা হয়েছে ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়। একটা ফটোকপি মেশিন ক্রয়, এই যে ফটোকপি মেশিন ক্রয় করতে গেলে আমাদের কি টাকা আসে নাকি চলে যায়? অবশ্যই টাকা চলে যায়। তাহলে এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে হয় অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট মানে নগদ টাকা চলে গেছে। তাহলে আমাদের এই 5 তারিখে জুনের 5 তারিখ প্রদান পাশে এখানে আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব লিখে 75,000 টাকা আমরা প্রদান পাশে নগদের ঘরে লিখবো। তাহলে প্রদান পাশে নগদের ঘরে আমরা লিখেছি 75,000 টাকা আর লিখলাম অফিস সরঞ্জাম হিসাব, কারণ আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে। এরপরে 9 তারিখে বলা হচ্ছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং ব্যবসায়ের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। তাহলে এখানে দুইটা ব্যাপার, একটা হলো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, যেটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন সেটা যদি আমরা জাবেদা করি উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মানে মালিক কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা নিয়ে গেছে, এতে করে কারবারের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কমছে। যদি কারবারের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা কমে তাহলে আমরা প্রদান পাশের কোন ঘরে লিখবো? ব্যাংকের ঘরে। তাহলে প্রথমে 9 তারিখের প্রথম লেনদেনটি হচ্ছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তাহলে 9 তারিখ আমরা লিখবো এখানে উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব লিখে আমরা 5,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছি। তাহলে 5,000 টাকা প্রদান পাশে ব্যাংকের করে হলো 9 তারিখের প্রথম অংশ, যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আচ্ছা, এরপরে দেখো ওই তারিখেই পরে বলছে ব্যবসায়ের জন্য 10,000 টাকা উত্তোলন। ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে ব্যবসায়ের জন্য উত্তোলন। আমার ব্যবসায় টাকা দরকার হয়েছে, এই জন্য ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসলাম। তো কারবারে কি আসলো? কারবারে নগদ টাকা আসলো, এই জন্য আমরা বলবো নগদান হিসাব ডেবিট। আর ব্যাংকের টাকা কমলো, এই জন্য বলবো ব্যাংক হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তো আমরা গত ক্লাসে কন্ট্রা এন্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম। কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে যে লেনদেনের মাধ্যমে নগদ এবং ব্যাংক প্রভাবিত হয়, যে লেনদেনের মাধ্যমে নগদ এবং ব্যাংক প্রভাবিত হয় তাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। তাহলে এই যে ব্যাংক থেকে উত্তোলন, এতে করে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, মানে নগদে বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, তার মানে নগদ এবং ব্যাংক প্রভাবিত হয়েছে, তাই এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি মানে দুই পাশে বসবে। তো নগদান হিসাব ডেবিট মানে প্রাপ্তি পাশের নগদের ঘরে টাকাটা বসবে। 9 তারিখ 9 জুন প্রাপ্তি পাশের কোন ঘরে টাকাটা লিখবো? আমরা প্রাপ্তি পাশে 10,000 টাকা লিখবো নগদে ঘরে, কারণ নগদ টাকা কারবারে এসেছে। কোথা থেকে এসেছে? ব্যাংক থেকে। এখানে লিখবো ব্যাংক হিসাব। আর আমরা এখানে ক লিখবো, ক দিয়ে বোঝানো হলো যে কন্ট্রা। ক দিয়ে কি বোঝানো হলো? কন্ট্রা এন্ট্রি। ওকে, নগদান হিসাব ডেবিট নগদে ঘরে লিখলাম ব্যাংক হিসাব। এরপরে আবার ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এখানে লিখবো আমরা নগদান হিসাব। উল্টা লেখাটা লিখতে হয়, আমরা জানি খতিয়ানের মতন। তো ব্যাংক হিসাব ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে, আর এখানে আমরা ক লিখবো। ক দিয়ে বোঝাবো এটা কন্ট্রা এন্ট্রি। আবার বলছি যে ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, নগদান হিসাব ডেবিট, প্রাপ্তি পাশে নগদে ঘরে, বিবরণে লেখা হয়েছে ব্যাংক হিসাব। আবার ব্যাংক হিসাব ক্রেডিট প্রদান পাশের ব্যাংকের ঘরে লেখা হয়েছে নগদান হিসাব। এইগুলো আমাদের 9 তারিখের লেনদেনটি। এরপর আমরা 15 তারিখে যে লেনদেনটি যাব, যে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয় 3,000 টাকা। যে ফটোকপি মেশিন আমরা যে কিনলাম 5 তারিখে, যে ফটোকপি মেশিন ক্রয় করলাম সেটার জন্য বহন খরচ এবং সংস্থাপন ব্যয় 3,000 টাকা হয়েছে। তো এই যে ব্যয় হলো, এতে করে কি টাকা আসলো নাকি চলে গেল? অবশ্যই টাকা চলে গেছে। যদি টাকা চলে যায় তাহলে কোন পাশে লিখবো? প্রদান পাশে। তো এই যে বহন খরচ এবং সংস্থাপন ব্যয়, এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে লিখবো যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব
ক্রেডিট। কারণ কোনো সম্পদের পিছনে যদি ব্যয় হয় বা সেটা ক্রয় করার পর তার পিছনে যদি কোনো ব্যয় হয় সেটাকেও সম্পদ হিসেবে গণ্য করতে হয়। এটা আমরা অধ্যায় 4-এ শিখেছিলাম। তো এই তারিখে লেনদেনের জন্য আবার জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট মানে ক্রেডিট পাশের নগদে ঘরে টাকাটা বসবে। তাহলে আমরা 15 তারিখে এখানে লেনদেনটা বসাবো যে অফিস সরঞ্জাম হিসাব, আবার অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব রেখে নগদে ঘরে 3000 টাকা। ওকে, তাহলে আমাদের এই 2 ঘর নগদানে 1 থেকে 15 তারিখের লেনদেনগুলো বসানো শেষ হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 1 থেকে 15 তারিখের লেনদেনগুলো বসাইলাম। প্রথমে 1 তারিখের লেনদেন মূলধন হিসাবে বসালাম। এইভাবে রিয়েলি আমরা প্রত্যেকটা লেনদেন তার প্রাপ্তি এবং প্রদান অনুসারে প্রাপ্তি পাশে এবং প্রদান পাশে আমরা বসালাম। এটা হলো আমাদের ফার্স্ট কাজ, শেষ হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স বের করা, ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি, মানে সমাপনী উদ্ধৃত এবং প্রারম্ভিক উদ্ধৃত বের করা। আমরা এখন ব্যালেন্স সিডি এবং বিডি নির্ণয় করব। ব্যালেন্স সিডি বিডি বের করার জন্য আমাদের প্রাপ্তি এবং প্রদান পাশে যোগ বিয়োগ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা দেখব যে নগদের ঘর, এই যে নগদের ঘরের টাকাটা আমরা আগে সবার আগে যোগ বিয়োগ করব। যে প্রাপ্তি পাশে নগদে কত টাকা আছে, প্রাপ্তি থেকে প্রদানটা মাইনাস করব। তো প্রাপ্তি পাশে নগদে ঘরে আছে 1,20,000 এবং 10,000 টাকা, তার মানে 1,30,000 টাকা। আর এই ব্যালেন্স বের করার সময় আমরা দুটোটা ঘরেই নগদ এবং ব্যাংকের ঘরে দাগ দিব দুই পাশে সমান বরাবর, দুই পাশ প্রাপ্তি পাশে সমান, প্রাপ্তি পাশ এবং প্রদান পাশ। উপরে একটু জায়গা খালি রাখবো দোনো পাশে, যাতে কোনো একটা লেনদেন লেখা যায় প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, এই জন্য আমরা খালি রেখে দেব। এরপরে এখন নগদের ঘরটা আমরা যোগ করি 1,20,000 আর 10, 1,30,000 টাকা আমাদের প্রাপ্তি। তো 1,30,000 টাকা, এই 1,30,000 টাকার এই পাশে প্রদান হচ্ছে কত আমরা দেখি। প্রদান প্রথমে 20,000 টাকা, এরপর আমরা পাচ্ছি 75,000 টাকা, এরপরে 3,000 টাকা। তাহলে প্রদান হচ্ছে 98,000 টাকা। তাহলে আমরা পেয়েছি 1,30,000 আর আমাদের প্রদান হয়েছে আবার বলতেছি যে 20,000 টাকা, 75, 20, 75, 3, 98,000। তো 98,000 টাকা। তাহলে প্রাপ্তি 1,30,000 আর প্রদান হচ্ছে শুধু 98,000 টাকা। তাহলে প্রাপ্তি বেশি, প্রদান কম। তাহলে এই 1,30,000 টাকা আবার এখানেও লিখবো 1,30,000 টাকা। এখন এই 1,30,000 টাকা থেকে 98,000 টাকা আমরা কি করব, মাইনাস করব। তাহলে আমাদের এখানে ব্যালেন্স হয় 32,000 টাকা। এটাকে বলা হয় ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি মানে সমাপনী উদ্ধৃত। এটা মাসের শেষ দিন ব্যবহার করব, 30 জুন, জুন মাসের শেষ দিন হচ্ছে 30 তারিখ, ব্যালেন্স সিডি। প্রাপ্তি থেকে প্রদান বাদ দেওয়ার পর যেটা হাতে থাকে সেটাকে বলা হয় ব্যালেন্স সিডি। আমাদের প্রাপ্তি ছিল 1,30,000, 1,30,000 থেকে 98,000 টাকা বাদ দিলাম, তাহলে 32,000 টাকা আমাদের হাতে আছে, এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। বা দুই পাশ আমরা কি করলাম, সমান করলাম। এই পাশে 1,30,000 টাকা হয়েছিল, এই পাশে 1,30,000 টাকা বানাইলাম। এরপরে আমরা ব্যাংকের ঘরে যাব। যে ব্যাংকের ঘরে প্রাপ্তি পাশে আছে 2 লক্ষ টাকা, প্রদান পাশে আছে কত, 30, 40, 45,000 টাকা। এইখানেও দেখতেছি প্রাপ্তি পাশ বেশি, তাহলে ব্যাংকের প্রাপ্তি পাশে 2 লক্ষ টাকা আমরা যোগ করলাম, যোগফলটা এখানেও লিখলাম 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা থেকে এখন আমরা ওই 45,000 টাকা মাইনাস করে দেব। 2 লক্ষ মাইনাস 45, তাহলে আমাদের থাকে 1,55,000 টাকা। এখানে 1,55,000 টাকা হয়ে গেল সমাপনী উদ্ধৃত। দুটো একই বরাবর, একই ব্যালেন্স সিডির মাধ্যমে দুটোটা। যে হাতে মাস শেষে আমাদের হাতে নগদ আছে 32,000 টাকা এবং ব্যাংকে জমানো আছে 1,55,000 টাকা। এইভাবে ব্যালেন্স সিডি বের করতে হয়। এরপরে ব্যালেন্স সিডি বের করার পর আমরা নগদ এবং এই টাকাগুলো দুটোটা নিচে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। এই ব্যালেন্স সিডিটাই আবার ঠিক পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হবে। ব্যালেন্স সিডি আছে ক্রেডিট পাশে, ঠিক তার উল্টা পাশ জুলাই 1 তারিখে আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। নগদের ঘরে 32,000 টাকা এবং ব্যাংকের ঘরে 1,55,000 টাকা। তো এইভাবেই আমাদের নগদান বই তৈরি করতে হয়। তো আশা করি যে আমরা 2 ঘোড়া নগদানের যে সৃজনশীলটা করলাম, সৃজনশীল 2 এর ক এবং খ যে পাঠটুকু করলাম, এই পাঠটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সৃজনশীলের 2 এর গ পাঠটি করব, তোমরা অবশ্যই খেয়াল করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো
আমরা এখন 2 এর গটি পড়ব। যে 2 এর গতে বলা হয়েছে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা ও ব্যাংক উদ্বৃত্ত 60,000 টাকা ধরে জুন 18 হতে 30 তারিখের লেনদেনের সাহায্যে 3 ঘর নগদান বই প্রস্তুত করো। আমাদের 2 নম্বর সৃজনশীলে 3 ঘর নগদান বই প্রস্তুত করতে বলা হয়েছে। আর এখানে বলে দিয়েছে যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত মানে প্রারম্ভিক হাতে নগদ বা ব্যালেন্স বিডি নগদের টাকাটা, এবং ব্যাংক উদ্বৃত্ত, এই যে ব্যাংক উদ্বৃত্ত বলা আছে তার মানে এটাও আমাদের ব্যাংকে জমানো, এটা সম্পদ, এটারও ব্যালেন্স বিডি প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে। এই যে উদ্বৃত্ত বলা আছে, খেয়াল করো, উদ্বৃত্ত বলা আছে হাতে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত। এই যে হাতে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত এরকম যদি বলা থাকে তাহলে এটাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখবো। আর উপরে 1 তারিখে যে কথাটা বলা ছিল যে নগদ 1,20,000 টাকা এবং 2 লাখ টাকা নিয়ে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো, তখন কিন্তু ব্যালেন্স বিডি না লিখে আমাদের মূলধন হিসাব লিখতে হবে। আশা করি এই দুইটা ব্যাপার আমরা বুঝতে পেরেছি। তো শুরুতেই আমরা তাহলে জুনের 1 তারিখ, আবার জুন 2017 সাল, আমরা জুনের 1 তারিখই ব্যবহার করব। এখানে লিখো ব্যালেন্স বিডি, প্রাপ্তি পাশে ব্যালেন্স বিডি, নগদের ঘরে 1,20,000 টাকা এবং ব্যাংকের ঘরে আছে আমাদের 60,000 টাকা। এটা হচ্ছে আমাদের সৃজনশীল 2 এর গয়ে ব্যালেন্স বিডি বের করলাম। এরপরে বলছে 18 তারিখ থেকে 30 তারিখ, 18 তারিখ থেকে 30 তারিখের লেনদেনগুলো নিয়ে। তো এখানে আরেকটু বলে নেওয়া ভালো যে 3 ঘর নগদান বই, এটা 3 ঘর নগদান বই কেন বলা হয়েছে? কারণ প্রাপ্তি পাশে 3টা টাকার ঘর, নগদ, ব্যাংক, বাট্টা, এবং প্রধান পাশেও 2টা টাকার ঘর, 3টা টাকার ঘর, নগদ, ব্যাংক এবং বাট্টা। তো এই যে প্রাপ্তি পাশে 3টি টাকার ঘর এবং প্রধান পাশেও 3টি টাকার ঘর তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় 3 ঘর নগদান বই। তবে আমি আবার বলতেছি, এখানে 3 ঘর নগদান বইয়ের প্রাপ্তি পাশে নগদ, ব্যাংক, বাট্টা, প্রধান পাশেও নগদ, ব্যাংক, বাট্টা, 3টি করে টাকার ঘর থাকার কারণে এটাকে বলা হয় 3 ঘর নগদান বই। আর এখানে মোট টাকার ঘর হচ্ছে, মোট ঘরের সংখ্যা হচ্ছে 14টি। 3 ঘর নগদান বইয়ে মোট ঘরের সংখ্যা হচ্ছে 14টি। এবার আমরা অঙ্কেতে চলে যাই। যে 18 তারিখে বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। প্রাপ্য বিল মানে যেই বিলের অর্থ আমরা পাবো, প্রাপ্য বিল আদায় ব্যাংক কর্তৃক মানে ব্যাংক আমার পক্ষ হয়ে প্রাপ্য বিলের টাকা আদায় করেছে। যদি আমরা এটাকে জাবেদা করি তাহলে প্রাপ্য বিল হিসাব দেবে, দুঃখিত, ব্যাংক যেহেতু আদায় করেছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, কারণ আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে আর প্রাপ্য বিল হ্রাস পেয়েছে। তাহলে মূল কথা হলো ব্যাংকের মাধ্যমে আমাদের টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কোন পাশে লিখবো? প্রাপ্তি পাশে। প্রাপ্তি পাশে 18 তারিখে আমরা লিখবো যে এখানে প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিলের জন্য আদায় হয়েছে 25,000 টাকা, ব্যাংক কর্তৃক আদায়, প্রাপ্য বিল হিসাব প্রাপ্তি পাশে ব্যাংকের করে 25,000 টাকা লিখবো। প্রাপ্তি পাশে ব্যাংকের করে আমরা লিখবো 25,000 টাকা। এরপরে বলছে এবার যে প্রদেয় বিল পরিশোধ, ওই ব্যাংক কর্তৃক, প্রথমেই তো বলে দিয়েছে যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় এবং প্রদেয় বিল পরিশোধ। প্রদেয় বিল পরিশোধ এটার জন্য যদি আমরা জাবেদা করি তাহলে হয় প্রদেয় বিল হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, মানে ব্যাংকের টাকা আমাদের হ্রাস পেয়েছে। তারপরে 2017 জুন 18 এখানে আমরা লিখবো প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল হিসাব পরিশোধ করা হয়েছে 15,000 টাকা, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। ওকে, তাহলে 18 তারিখে লেনদেনের ব্যাপারটা বুঝতে পেরেছি। প্রাপ্য বিল আদায় প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে, ব্যাংকের মাধ্যমে আদায়, প্রদেয় বিল ব্যাংকের মাধ্যমে পরিশোধ, প্রধান পাশে ব্যাংকের ঘরে। এরপরে 22 তারিখে পতেঙ্গা স্টোরস হতে 13,000 টাকার চেক প্রাপ্তি, 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বাট্টা মঞ্জুর করা হলো। এই যে চেক প্রাপ্তি, 13,000 টাকার আমরা চেক পেয়েছি পতেঙ্গা স্টোরস থেকে, তার মানে ওর কাছ থেকে আমরা টাকা পাইতাম, তার বিনিময়ে ও আমাকে 13,000 টাকার চেক দিয়েছে। কিন্তু এখানে আবার 1,000 টাকা বাট্টা মঞ্জুর, তার মানে ওর কাছ থেকে আমরা কত টাকা পাইতাম? ওর কাছ থেকে আমরা 14,000 টাকা পাইতাম, ও আমাকে 13,000 টাকা চেক দিল। তো এখানে 1,000 টাকা আমি আবার বাট্টা দিয়ে দিচ্ছি, তাহলে এই যে 1,000 টাকা ছাড় দিলাম এটাকে বলা হয় নগদ বাট্টা। তো আমরা এই নগদ বাট্টার ব্যাপারটা কোথায় লিখবো? নগদ বাট্টা নগদান বইয়ের মধ্যে আসে, প্রাপ্তি পাশ এবং প্রদান পাশ, দুই পাশে যে বাট্টার ঘর এখানে নগদ বাট্টা বসবে। নগদ বাট্টা মানে হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তির সময় যেই বাট্টা হয় তাকে বলা হয় নগদ বাট্টা। এই যে এখানে পাওনা টাকা আমরা পাবো 14,000 টাকা, কিন্তু আমাকে 13,000 টাকার একটা চেক দিল আর 1,000 টাকা দিব না, তাহলে 1,000 টাকা তাকে আমার ছেড়ে দিতে হলো। এই 1,000 টাকাকে বলা হয় প্রদত্ত বাট্টা। তো এখন এই 13,000 টাকা আমরা চেক পেলাম 22 তারিখে, তো 22 তারিখে প্রাপ্তি, তাহলে এখানে লিখবো আমরা পতেঙ্গা স্টোরস, পতেঙ্গা স্টোরস হিসাব, পতেঙ্গা স্টোরস হিসাব 13,000 টাকার আমরা চেক পেয়েছি, প্রাপ্তি পাশে
ব্যাংকের ঘরে। চেক যেহেতু পেয়েছি, কারণ চেক পেলে আমরা জানি যে এই চেক পেলে প্রাপ্তি পাশে চেক পেলে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদারের নাম দেওয়া আছে এই জন্য আমরা প্রাপ্তি পাশে দেনাদারের নামটাই ইউজ করলাম, যে পতেঙ্গা স্টোরস হিসাব লিখে প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে টাকাটা লিখলাম। আর এখানে 1000 টাকা যে আমাদের কম দিয়েছে সেই 1000 টাকার জন্য আমরা বাট্টার ঘরে 1000 টাকা লিখবো, কারণ আমরা বাট্টা দিয়েছি, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। বাট্টা প্রদান, প্রাপ্তি পাশে যে বাট্টার ঘর সেটা হলো প্রদত্ত বাট্টার ঘর, আর প্রদান পাশে যে বাট্টার ঘর সেটা হলো প্রাপ্ত বাট্টার ঘর। ওকে, এরপরে 26 তারিখে যাই। যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকার চেক ইস্যু। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 10% বাট্টায় 10% বাট্টায় নগদে দেওয়া হয়েছে 20,000 টাকা এবং চেকে দেওয়া হয়েছে 25,000 টাকা। তাহলে টোটালে দেওয়া হয়েছে কত? টোটালে দেওয়া হয়েছে এখানে 45,000 টাকা। তার মানে 45,000 টাকা আমরা তাকে দিয়ে দিছি। তাহলে এখানে বাট্টা বলছে 10%, তাহলে বাট্টাকে 45,000 টাকার উপর 10% বাট্টা ধরবো? অবশ্যই না, কারণ বাট্টা বাদ দেওয়ার পরেই তাকে 45,000 টাকা দেওয়া হয়েছে। বলা আছে নগদে 20,000 টাকা, চেকে 25,000 টাকা। এই টাকাটা আমরা তাকে দিয়ে দিছি, 45,000 টাকা তাকে দিয়ে দিছি। তার মানে 10% বাট্টা বাদ দিয়ে তারপরে দিছি। তাহলে এখানে বাট্টা কত? বাট্টাটা যদি আমরা বের করি, কারণ বাট্টাটা তো আমাকে বের করতে হবে বাট্টার ঘরে লেখার জন্য। তাহলে দেখো 10% যদি বাট্টা হয় তাহলে এখানে যেই টাকাটা তাকে পরিশোধ করছি, তাহলে কত পার্সেন্টের টাকা পরিশোধ করছি? 90% টাকা পরিশোধ করছি। মনে করি সে টোটাল আমাদের কাছ থেকে পাইতো 100% টাকা, 100%। তো 100% এর মধ্যে 10% যদি বাট্টা হয় তাকে আমরা যত টাকা পরিশোধ করলাম সেটা হলো 90% টাকা। এখন 90% যদি 45,000 টাকা হয় তাহলে 10% কত? ঐকিক নিয়ম, যেটা আমরা ক্লাস 5-এও শিখেছি। এই ব্যাপারটা তোমাদের সাথে তো বিস্তারিত বলার কিছু নাই, কারণ এগুলো আমরা অনেক আগে থাকতেই জানি যে 90% সমান 45,000 টাকা হলে 1% সমান কত? 90 দিয়ে তাহলে 45,000 কে ভাগ, আর 10% সমান কত? 10 দিয়ে গুণ। তাহলে আমাদের টাকাটা বের হয়ে যাবে। 90 দিয়ে 45 কে ভাগ আর 10 দিয়ে গুণ করলে বের হবে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা হচ্ছে বাট্টা। তার মানে এখানে আমাদের কাছ থেকে পাইতো 50,000 টাকা। তাহলে 50,000 টাকার উপর 10% 5,000 টাকা হয়। 5,000 টাকা বাদ দিয়ে বাকি 45,000 টাকা পরিশোধ করলাম। নগদে 20,000 আর হচ্ছে চেকে 25,000। তো এই যে প্রদান করলাম, তাহলে কোন পাশে বসবে? প্রদান পাশে নগদে ঘরে 20,000 টাকা বসবে, চেকের ঘরে 25,000 টাকা, চেক বলতে ব্যাংকের ঘরে 25,000 টাকা বসবে, আর বাট্টার ঘরে বসবে 5,000 টাকা। তাহলে কাকে দিলাম? যমুনা ট্রেডার্স। তো 26 তারিখে আমরা এখানে লিখব যমুনা ট্রেডার্স হিসাব। নগদের ঘরে 20,000 টাকা, ব্যাংকের ঘরে 25,000 টাকা এবং বাট্টার ঘরে 5,000 টাকা। আমরা বাট্টা নির্ণয় করার ব্যাপারটা অবশ্যই বুঝতে পেরেছি। এরপরে 30 তারিখে বলা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক আমাদেরকে সার্ভিস দেয়। যেমন ব্যাংকে যদি আমরা যে হিসাবটা এখানে ব্যাংকের যে হিসাবটা দেখতেছি, এটা হলো একটা চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে সুদ ওইরকম ভাবে পাওয়া যায় না, বেশিরভাগ খরচই হয়। যে কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক আমাদেরকে যে সার্ভিস দেয় সেই সার্ভিস বাবদ ব্যাংক আমাদের কাছ থেকে টাকা কাইটা রাখে, এটাকে ব্যাংক চার্জ বলা হয়। আবার অনেক সময় দেখা যায় এই চলতি অ্যাকাউন্টের মধ্যে খুবই সামান্য পরিমাণে আবার আমাদের জমানো টাকার উপর কিছু টাকা সুদ দিয়ে থাকে, সেটাকে বলা হয় সুদ মঞ্জুর। তো সুদ মঞ্জুর করলে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, আর সুদ ধার্য করলে বা সুদ চার্জ করলে বা সুদ কর্তন করলে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পায়। তাহলে এখানে বলা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো 500। এই যে 500 টাকা ব্যাংক সুদ মঞ্জুর, এই 500 টাকা ব্যাংক সুদ মঞ্জুর, এটা হচ্ছে প্রাপ্তি পাশের ব্যাংকের ঘরে বসবে, প্রাপ্তি পাশের ব্যাংকের ঘরে। তাহলে আমরা এখানে 30 তারিখে লিখব যে ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব প্রাপ্তি পাশে 500 টাকা ব্যাংকের ঘরে লিখব। ওকে, আবার 30 তারিখে প্রদান পাশেও চলে যাব, কারণ এখানে ব্যাংক চার্জ কর্তন করলেন আবার 1,000 টাকা, কর্তন যে আমাদের কাছ থেকে কেটে নিলেন 1,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 1,000 টাকা। তো এইভাবে আমরা আমাদের 3 ঘোড়া নগদান বইয়ের সকল লেনদেনগুলো বসাবো। তো 3 ঘোড়া নগদান বইয়ের মধ্যে একটা বিষয় বেশি আসলো, সেটা হচ্ছে বাট্টার লেনদেন, যে দেনাপাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা, সেই বাট্টার ব্যাপারটাই আমাদের দুই পাশে বাট্টার ঘরে বসাতে হবে। তো আমরা আশা করি যে এই 2 ঘোড়া 2 নাম্বার সৃজনশীলের আমরা ক খ গ ব্যাপারটি বুঝতে পেরেছি। এখন
গয়ের যে লেনদেনগুলো আমরা 3 ঘর নগদানে বসালাম, এখন এখান থেকে আমরা আবার আগের মতো একটু আগে যেভাবে আমরা 2 ঘর নগদানে ব্যালেন্স শিট এবং বিডি বের করেছি, এখানেও আমরা সেই ব্যালেন্স শিট এবং বিডি বের করব। দেখো এখন আমরা প্রথমেই প্রাপ্তি পাশে নগদের ঘর দেখব। দেখো প্রাপ্তি পাশে নগদের ঘরে 1,20,000 টাকাই আছে, আর প্রধান পাশে নগদের ঘরে শুধু 20,000 টাকা আছে। তার মানে আমরা তার আগে আমরা টোটালি দুই পাশে সমান বরাবর দাগ দিয়ে দিলাম। এই পাশে কিছু জায়গা খালি রাখছি, এই পাশে কিছু জায়গা খালি রাখছি। তো প্রাপ্তি পাশে নগদে ঘরে 1,20,000, তার মানে প্রাপ্তি বেশি 1,20,000 টাকা। ওকে, আবার এই পাশেও 1,20,000 টাকা লিখবো, বা এই পাশে 1,20,000 টাকা হয় নাই, শুধু 20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা থেকে যদি আমি 20,000 টাকা মাইনাস করি, তার মানে এখানে আমাদের হাতে থাকে কত? 1,00,000 টাকা। এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি মানে সমাপনী উদ্ধৃত, জুনের 30 তারিখ, মাসের শেষ দিন ব্যবহার করতে হবে। ওকে, আমরা নগদের ঘরের ব্যালেন্স সিডি পেয়ে গেলাম। এরপর আবার ব্যাংকের ঘরে চলে যাব। তো ব্যাংকের ব্যাপারটা দেখতে হবে, প্রাপ্তি পাশও বড় হতে পারে, আবার প্রদান পাশও বড় হতে পারে, কারণ ব্যাংক আমাদেরকে ব্যাংক জমাতৃত্বের একটা সুবিধা দেয়। জমাতৃত্ব বলতে ব্যাংকে যা জমা আছে তার থেকে বেশি টাকা উঠানোর একটা সুবিধা দিয়ে থাকে ব্যাংক। তো এই জন্য আমাদের প্রাপ্তি পাশও বড় হতে পারে, আবার প্রদান পাশে বড় হতে পারে। তো আমরা প্রথমেই প্রাপ্তি পাশে দেখে নিব। প্রাপ্তি পাশে শুরুতেই 60,000 টাকা, তারপরে 25,000 টাকা, এরপরে আছে 13,000 টাকা, এরপরে আছে 500 টাকা। তাহলে 3 লক্ষ, সরি, প্রথমে 60,000 টাকা, এরপরে 25,000 টাকা, এরপর 13,000 টাকা, এরপর হচ্ছে শুধু 500 টাকা। তো আমরা প্রাপ্তি পাশে পেলাম 98,500, প্রাপ্তি পাশে পেলাম 98,500, এটা মনে রাখলাম। আর এই পাশে পেলাম 15,000, 25,000, 15 আর 25 কত? 15 আর 25 হচ্ছে 40,000 টাকা। 15 আর 25, 15,000, 25,000, 40,000 টাকা এবং 10,000, সরি 1,000, 41,000 টাকা। তাহলে প্রাপ্তি পাশে হচ্ছে 98,500, তাহলে প্রাপ্তি পাশে বেশি 98,500। তাহলে এই প্রদান পাশেও আমরা ব্যাংকে করে 98,500 টাকা লিখলাম। এখন এই 98,500 টাকা থেকে এই টাকাগুলো আমরা কি করব? মাইনাস করব। প্রথমে মাইনাস করব 15,000 টাকা, এরপরে মাইনাস করব 25,000 টাকা, এরপরে মাইনাস করব 1,000 টাকা। তো মাইনাস করার পর আমাদের ব্যাংকে জমা থাকে 57,500 টাকা। 57,500 টাকা ব্যাংকে জমা আছে। তাহলে আমরা নগদের ব্যালেন্স সিডি পাইলাম 1,00,000 টাকা, ব্যাংকের ব্যালেন্স সিডি পেলাম 57,500 টাকা। আমাদের নগদ এবং ব্যাংকের কাজ শেষ। এরপরে তৃতীয় যে কাজটা করবো সেটা হলো বাট্টা। তবে বাট্টার কোনো ব্যালেন্স নির্ণয় করতে হয় না। তো প্রাপ্তি পাশে কত টাকা বাট আছে? 1,000 টাকা, শুধু 1,000 টাকা আমরা যোগ করে দিব। প্রদান পাশে আছে 5,000 টাকা, তাহলে প্রদান পাশে 5,000 টাকা লিখে দিব। এখন এই নগদ বা ব্যাংকের নিচে দুইটা করে আমরা জেল টেনে দিব, কিন্তু বাট্টার ঘরে আমরা একটি করে জেল টানবো, কারণ বাট্টার তো কোনো আমরা ব্যালেন্স নির্ণয় করিনি। এই জন্য বাট্টার ঘরে দাগ হচ্ছে একটি, বাট্টার ঘরে একটি দাগ, কিন্তু নগদ এবং ব্যাংকের নিচে দুটি করে আমরা দাগ টেনে দিব। এরপরে ব্যালেন্স সিডি যেহেতু হয়ে গেল, ব্যালেন্স সিডির পরে আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স বিডি বের করা। ব্যালেন্স বিডি মানে হচ্ছে, ব্যালেন্স সিডি হচ্ছে সমাপনী উদ্ধৃত আর ব্যালেন্স বিডি হচ্ছে প্রারম্ভিক উদ্ধৃত। তাহলে এই টাকাটাই আবার পরের মাসের 1 তারিখে চলে যাবে, জুনের পরে জুলাইয়ের 1 তারিখ। তো আমরা ব্যালেন্স সিডি যেহেতু প্রধান পাশে আছে, এখন ব্যালেন্স বিডি হবে প্রাপ্তি পাশ, জুলাইয়ের 1 তারিখ। এখানে আমরা লিখবো ব্যালেন্স বিডি 1,00,000 টাকা, নগদে ঘরে 57,500 টাকা, ব্যাংকের ঘরে। তো এই যে আমাদের ব্যালেন্স সিডি হয়ে গেল। তো এইভাবেই আমাদের সৃজনশীলগুলো সমাধান করতে হবে। তো যত বেশি সৃজনশীলগুলো আমরা প্র্যাকটিস করব পরীক্ষায়, তত কম সময়ের মধ্যে আমরা এই সৃজনশীলগুলো আনসার করতে পারবো। আশা করি যে আজকের এই সৃজনশীলটা আমরা বুঝতে পেরেছি। তো সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবে, এবং আমরা নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সকল টিচাররা খুব কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করতেছি। অনেকের এই বিষয়ে অভিজ্ঞতা নেই, তারপরও আমরা এই ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। ভিডিও, কারণ ক্লাসে পড়ানো আর ভিডিওর মাধ্যমে পড়ানোর মধ্যে অনেক পার্থক্য, এটা আমরা এখন বুঝতে পারতেছি। তো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবা। আমি আশা করি যে এই ভিডিওগুলোর মাধ্যমে তুমি বা তোমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।
তো আমি আশা করব যে তোমরা প্রতিনিয়ত এভাবে আমাদের ভিডিওগুলো দেখবে এবং বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই করোনাকালীন সময়ে আমরা কেউ খুব বেশি বাইরে বের হবো না, সবসময় প্রোটেকশনে থাকবো। আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করব, সাবান দিয়ে হাত দেবো, এইগুলো আমরা জানি। কিন্তু করোনা এখনো চলে যায়নি, এখনো বিদ্যমান আছে আমাদের বাংলাদেশে। তো আমাদের এখনো সাবধান হতে হবে। যদিও আমরা বাইরে বের হই, অবশ্যই আমরা প্রোটেকশন নিয়ে বাইরে বের হব। তো ঘরে বসে তোমাদের একটাই কাজ, পড়াশোনা করো, মোবাইল বেশি টিপবা না। পড়াশোনা ছাড়া বাকি সময়টুকু মোবাইলটাকে একটু রেস্ট দিও, কারণ চোখের সমস্যা হতে পারে। তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো উপভোগ করবে, প্রত্যেকটি ক্লাস। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে এবং নিরাপদে থাকবে, এটাই প্রত্যাশা করি ভগবানের কাছে তোমাদের জন্য। গুড বাই।